Hello and welcome back to the discussions on rearrangement reactions. In this installment, we will talk about those reactions where the migrating group migrates from a carbon to an electron deficient oxygen. There are three name reactions which are there. একটা হচ্ছে ডাকিন রিয়াকশন, একটা হচ্ছে কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট, কিন্তু এখন যেটা আমরা পড়ব সেটা এই তিনটের মধ্যে সবথেকে ফেমাস এবং সবথেকে ওয়াইড স্প্রেড রিয়াকশান, সেটা হচ্ছে বায়ার ভিলিজার অক্সিডেশন বা বায়ার ভিলিজার রিয়াকশান বা বায়ার ভিলিজার রিঅ্যারেঞ্জমেন্ট। বায়ার ভিলিজার অক্সিডেশনটা একটা অক্সিডেশন রিয়াকশান যেখানে একটা কিটোন থেকে আমরা একটা ল্যাকটোন পাই। একটা কিটোন, সাইক্লিক কিটোন থেকে আমরা একটা ল্যাকটোন পাই, বা কিটোন থেকে যদি আমরা নর্মালি শুরু করি তাহলে আমরা এস্টার পাই। যদি আমরা অ্যালডিহাইড থেকে শুরু করি তাহলে সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড পাই, এবং 1,2 ডাইকিটো কম্পাউন্ড থেকে শুরু করলে আমরা একটা মিক্সড অ্যানহাইড্রাইড পাই। এটার প্রচুর সিনথেটিক অ্যাপ্লিকেশানস আছে। তো তার আগে দেখা যাক যে আমরা কি বলতে চাইছি। সাইক্লিক কিটোন, ধরো এরকম একটা সাইক্লিক কিটোন নেওয়া হয়েছে যেখানে এনের ভ্যালু 1, 2, 3 নানা রকম হতে পারে। তার মধ্যে যদি পার অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তাহলে এই সাইক্লিক কিটোনের যে কিটোন কার্বনিল কার্বনটার সঙ্গে যে কার্বন কার্বন বন্ড আছে সেখানে একটা অক্সিজেন ইনসারশন হয়ে ল্যাকটোন তৈরি হতে পারে। যেরকম আমরা বলতে পারি যে এই কম্পাউন্ডটা এটা হলো মেনথন। মেনথনের মধ্যে যদি H2SO5 ক্যারোজ অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তাহলে সেখানে এই কার্বন কার্বন বন্ডের মাঝখানে অক্সিজেন ইনসারশন হয়ে গেছে, আমরা একটা ল্যাকটোন পেয়েছি। টেট্রাহাইড্রোকার্বন, এটা বেসিক্যালি এটার এক কার্বন মেনথনের একটা রিজিও আইসোমার। মেনথন থেকে আমরা এই ল্যাকটোনটা পেয়েছি, এবং টেট্রাহাইড্রোকার্বনের মধ্যে যদি ওই একই H2SO5 দিয়ে রিয়াকশন করা হয় তাহলে আমরা এই কার্বন কার্বন বন্ডের মাঝখানে ইনসারশনটা দেখতে পাবো। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে যখন ইনসারশন হচ্ছে, অক্সিজেন এখানে ঢুকছে কার্বনিল কার্বন আর তার পাশের কার্বনের মাঝখানে, ফার্স্ট অফ অল মোর সাবস্টিটিউটেড কার্বনটাতে ঢুকছে, কারণ এখানে CH2 আছে, এখানে CH আছে, তার মানে এটা মোর সাবস্টিটিউটেড কার্বন, অক্সিজেন এখানে ঢুকেছে। এখানেও তাই, এখানে CH2 আছে, এখানে CH আছে, তো অক্সিজেন মোর সাবস্টিটিউটেড কার্বনটার পাশে ঢুকেছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এখানে কাইরালিটি আছে, এখানেও কাইরালিটি আছে, এবং সেই কাইরালিটিগুলো রিটেনশান হচ্ছে মেনথন থেকে বা টেট্রাহাইড্রোকার্বন থেকে। কাইরালিটি রিটেনশান হচ্ছে, তো অক্সিজেন এই যে মার্ক করে দেওয়া হয়েছে বন্ডটা সেখানে ইনসারশন হচ্ছে। এটা যদি আমরা নর্মাল কিটোন নিয়ে করি তাহলে সেক্ষেত্রে এই কার্বন আর এই আর এর মাঝখানে ইনসারশন হতে পারে, যদি হয় তাহলে আমরা এই এস্টারটা পাবো, অথবা R1 আর কার্বনিল কার্বনের মাঝখানের বন্ডেও ইনসারশন হতে পারে, সেক্ষেত্রে আমরা অন্য এস্টারটা পাবো। এখানে মিক্সচার অফ প্রোডাক্ট হয়, কোনোটা বেশি কোনোটা কম হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একদিকে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, একদিকে ফিনাইল গ্রুপ আছে। এখানে আমরা ইউজ করেছি একটা পার অ্যাসিড, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, এবং সেখানে সলভেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে CH2Cl2, এবং তার মধ্যে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডও দেওয়া আছে। তার সাথে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট প্রেজেন্ট আছে। এটা রোল কী সেটা আমরা একটু পরে বলবো। তো এখানে দুরকম প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্লু কালারের অ্যারো দিয়ে দেখানো হয়েছে, যদি অক্সিজেনটা ফিনাইল আর কার্বনিল কার্বনের মাঝখানে ইনসারশন হয় তাহলে এটা বেসিক্যালি একটা ফিনাইল এস্টারে কনভার্টেড হলো। আর যদি ম্যাজেন্টা কালারের অ্যারোটাকে ফলো করো তাহলে আইসোপ্রোপাইল গ্রুপের সাথে কার্বনিল কার্বনের যে বন্ডটা আছে সেইখানে অক্সিজেনটা ইনসারশন হয়েছে, অর্থাৎ সেটা একটা আইসোপ্রোপানলের এস্টার হিসেবে আমরা পাবো। এখানে মিক্সচার অফ কম্পাউন্ডস তৈরি হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ CC বন্ডে ইনসারশন হয় না, CH বন্ডে ইনসারশন হয়। আর CH বন্ডে যদি ইনসারশন হয় তো তাহলে আমরা বলতেই পারি যে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। 1,2 ডাইকিটোনের ক্ষেত্রে 1 আর 2 পজিশানে যে দুটো কার্বনিল আছে সেই সেন্ট্রাল বন্ডের মাঝখানে ইনসারশন হয়, এবং তার ফলে আমরা এই কম্পাউন্ডটা পেয়ে থাকি। মিক্সড অ্যানহাইড্রাইড বলতে পারা যায় এটাকে। আর CO2H আর R1CO2H এর থেকে যদি জল বার করে দাও তাহলে এই কম্পাউন্ডটা হবে। এটা অক্সিডেশন, তার কারণ যখন কার্বন কার্বন বন্ডের মাঝখানে ঢুকছে দুটো কার্বনই অক্সিডাইজড হচ্ছে। এই কার্বন আর এই কার্বনের মাঝখানে যখন এই অক্সিজেনটা ঢুকছে, এই কার্বনটারও অক্সিডেশন নাম্বার বাড়ছে, এই কার্বনটারও অক্সিডেশন নাম্বার বাড়ছে, সেই জন্য আমরা এটাকে বেয়ার ভিলিজার অক্সিডেশন বলে থাকি।
অ্যালডিহাইড থেকে অক্সিডেশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে। এটা প্রথম এই কাজগুলো শুরু করেছিলেন অ্যাডলফ ভন বেয়ার, ফিশারের মাস্টারমশাই। পরে ভিক্টর ভিলিজার এই জিনিসটাকে আরও এক্সপ্যান্ড করেন, আর আরও বাড়িয়ে দেন এবং সাবস্ট্রেট স্কোপ ইমপ্রুভ করেন। তো এই মেনথন, টেট্রাহাইড্রোকার্বন, এদের এইসব কাজগুলো মোস্টলি ভন বেয়ারের করা। তারপর ভিক্টর ভিলিজারের হাতে এগুলোর অপটিমাইজেশন। সো তাদের নামে এই রিয়াকশানের নাম দেওয়া হয়েছে বায়ার ভিলিজার অক্সিডেশন বা বেয়ার ভিলিজার অক্সিডেশন। মেকানিজমটা কী? মেকানিজম প্রথমে যেটা রিজনেবলি স্পিকিং মেকানিজম, এটা একটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারি যে এখানে লোন পেয়ার্স আছে, আর এখানে আমার কাছে একটা পার অ্যাসিড আছে। পার অ্যাসিডের মতো অত, কার্বক্সিলিক অ্যাসিডের মতো অত স্ট্রং অ্যাসিড নয়, বাট স্টিল ইট ইস অ্যান অ্যাসিডিক কম্পাউন্ড। তো ফার্স্টে এই প্রোটনটাকে খাবে, অ্যাসিড বেস রিয়াকশান হবে, সেখানে প্রোটনেটেড কার্বনিল হলো, যেখানে ইলেকট্রোফিলিসিটি অনেক গুণ বেড়ে গেছে। এবার প্রোটনটা খেয়ে নেওয়ার পর এই বস্তুটা তখন তার করেসপন্ডিং কনজুগেট বেসে কনভার্টেড হয়েছে, পার অ্যাসিড থেকে পাওয়া একটা পারক্সাইড টাইপ অ্যানায়ন, যার এই অক্সিজেনটা নিউক্লিওফিলিক। তো অক্সিজেন নিউক্লিওফিলিক এখানে অ্যাটাক করবে, এবং অ্যাটাক করার পর টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হবে। সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েটকে বলা হয় ক্রিগি ইন্টারমিডিয়েট, কারণ রুডলফ ক্রিগি এই মেকানিজমটা ইলুসিডেট করার ক্ষেত্রে পাইওনিয়ারিং ভূমিকা নিয়েছিলেন, এবং তার নামে এটাকে বলা হয় ক্রিগি ইন্টারমিডিয়েট। এই ক্রিগি ইন্টারমিডিয়েটের এই যে লাল অক্সিজেনটা, যেটাকে আমরা প্রথম থেকে লাল করে রেখেছি, এই অক্সিজেনটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, বিকজ অক্সিজেন অক্সিজেন বন্ড ইজ উইক। আর যদি তুমি অক্সিজেন অক্সিজেন বন্ড ভেঙে এই অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ দিয়ে দাও, তো তার পাশে একটা ইলেকট্রন উইথড্রয়িং কার্বনিল গ্রুপ আছে, ওটা রেজোনেন্স স্টেবিলাইজড হতে পারে, অর্থাৎ এখান থেকে খুব সহজেই একটা কার্বক্সিলেট লিভ করতে পারে। এবার ধরে নাও কার্বক্সিলেট যদি লিভ করে, তাহলে এই অক্সিজেনটা অবভিয়াসলি তার মাথায় একটা প্লাস চার্জ চলে আসবে। আমরা জানি যে সেটা হয় না, কারণ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এবং তার 8টা ইলেকট্রন নেই, এরকমটা হয় না। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে ওই উইক অক্সিজেন অক্সিজেন বন্ড থাকার ফলে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে পড়েছে। তো ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে পাশের কার্বন থেকে যদি কেউ মাইগ্রেট করে আসে, এবং মাইগ্রেশনটা হতে গেলে আরকে যদি মাইগ্রেট করতে হয়, তো আরকে এই কার্বক্সিলেটের রেসপেক্টে অ্যান্টি হতে হবে। তার মানে অ্যাজিভ এখানটায় একটা ইন্ট্রামলিকিউলার নিউক্লিওফিলিক শিফট হলো, এবং পাশে কার্বক্সিলেট বেরিয়ে গেল। তাহলে এই কার্বনটা যেখান থেকে আর মাইগ্রেট করলো, সেখানে প্লাস চার্জ আসছে। ফর্চুনেটলি তোমার পাশে একটা ওইচ আছে যেটা ওকে স্টেবিলাইজ করতে পারে, এবং সেটাই ও করবে। তার মানে এখানে বেসিক্যালি কার্বক্সিলেট বেরোলো, R1 বা আর মাইগ্রেট করলো, এবং ওইচ ওই কার্বোকাটানকে স্টেবিলাইজ করলো। তার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই পার্টটা একটা কার্বক্সিলেট হয়ে বেরিয়ে গেল, আর এই পার্টটা বেসিক্যালি একটা এস্টারের প্রোটনেটেড ফর্ম, হুইচ ইজ এ ভেরি স্ট্রং অ্যাসিড। তো সঙ্গে সঙ্গে অ্যাসিড বেস রিয়াকশান হবে, এবং আমরা এস্টার প্লাস কার্বক্সিলিক অ্যাসিডটা পেয়ে যাব। যদি আর মাইগ্রেট করে তাহলে আরটা অ্যান্টি, যদি R1 মাইগ্রেট করতে হয় তাহলে R1কে অ্যান্টি করে করতে হবে। এবার এইটা সিঙ্গেল বন্ড, তাহলে ফ্রিলি রোটেট করতে পারে, R1 বা আর যে কেউ মাইগ্রেট করতে পারে। তার ফলে আমরা R1 মাইগ্রেট করলে এটা পাবো, যদি আমরা আর মাইগ্রেট করাই তাহলে এটা পাবো। তার মানে এই প্রোডাক্ট থেকে এইটা দেখে বোঝার উপায় হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেখে বোঝার উপায় হচ্ছে যে মাইগ্রেট করেছে তার আর কার্বনের মাঝখানে অক্সিজেনটা ঢুকে গেছে। যেমন এখানে আর মাইগ্রেট করেছে তাই অক্সিজেনটা এখানে R1 মাইগ্রেট করেছে তাই অক্সিজেনটা এখানে। কোনটা মাইগ্রেট করবে? ন্যাচারালি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটা মাইগ্রেট করবে। তো সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছে। এখানে একটা অ্যারাইল কিটোন নিয়েছিল, যেখানে আর গ্রুপটাকে ভ্যারি করাচ্ছে। আর গ্রুপটা মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, নানা রকম নিয়েছে। কিন্তু যখন মিথাইল নিয়েছে তখন দেখা যাচ্ছে যে অবভিয়াসলি এখানে ফিনাইলের মাইগ্রেশন হয়েছে, অবভিয়াসলি এখানে আরের মাইগ্রেশন হয়েছে। আর যখন মিথাইল, তখন মিথাইল মাইগ্রেশন প্রায় কিছু হচ্ছেই না, অলমোস্ট এক্সক্লুসিভলি ফিনাইলের মাইগ্রেশন। যত মিথাইলের পরে আমি একটু সাবস্টিটিউশন বাড়াচ্ছি, ইথাইল করলাম, ইথাইলের পরে আইসোপ্রোপাইল করলাম, অর্থাৎ প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, এগুলো যখন করছি তখন আস্তে আস্তে প্রোডাক্টের রেশিওটা চেঞ্জ হচ্ছে। ইথাইল যখন, তখন এটা 87%, এটা অনলি 6%। আইসোপ্রোপাইল যখন, তখন এটা ইনফ্যাক্ট মাইনর হয়ে গেছে, ফিনাইলের মাইগ্রেশন কমে গেছে, এখানে 63% হচ্ছে আইসোপ্রোপাইলের মাইগ্রেশন। টারশিয়ারি বিউটাইল যখন, তখন আবার গল্পটা আরও বেশি স্কিউড, সেখানে ফিনাইলের মাইগ্রেশন অত্যন্ত কম, ভেরি ইনসিগনিফিক্যান্ট, অলমোস্ট এন্টায়ারলি ইট ইজ দি মাইগ্রেশন অফ দি টারশিয়ারি বিউটাইল। সো আমরা যদি এখানে কোনো সিরিজ তৈরি করি, তাহলে এখনও পর্যন্ত যে সিরিজগুলো আমরা দেখেছিলাম, সেখানে অ্যারাইল গ্রুপকে আমরা অ্যালকিল গ্রুপগুলোর আগে রাখতাম মাইগ্রেটরি অ্যাপটিটিউডের দিক থেকে, এখানে সেটা রাখতে পারা যাচ্ছে না।
এখানে টার্শিয়ারি অ্যালকিল অ্যান্ড সেকেন্ডারি অ্যালকিল ইজ অ্যাকচুয়ালি আ বেটার মাইগ্রেটার দেন ফিনাইল, যদিও সেকেন্ডারি অ্যালকিল এবং ফিনাইলকে অনেক সময় কাছাকাছি দেখানো হয় বিকজ সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে দুটোই মাইগ্রেট করে, বাট ফিনাইল ইজ অ্যাকচুয়ালি হ্যাজ মাচ লেস মাইগ্রেটরি অ্যাপটিটিউড দেন টার্শিয়ারি অ্যালকিল, এবং প্রাইমারি অ্যালকিল তারপরে মিথাইল একেবারে শেষে। তো এই জায়গাটা কেন এরকম হচ্ছে, এরকমটি কেন হচ্ছে সেটা বুঝতে গিয়ে আমরা এখানে একটা নিউম্যান প্রজেকশান এঁকেছি, যে নিউম্যান প্রজেকশানে আমরা বেসিক্যালি এই বন্ডটার মাঝখান দিয়ে তাকাচ্ছি, তার ফলে এই লাল অক্সিজেনটা আমাদের সামনে আছে, মাইগ্রেশন অরিজিন আমাদের পেছনে আছে, এবং মাইগ্রেশন অরিজিনে আর1 তারা যে কেউ একজন মাইগ্রেট করতে পারে। আর যদি কার্বক্সিলেটের সঙ্গে অ্যান্টি হয়ে থাকে তাহলে আর মাইগ্রেট করবে, আর আর1 যদি অ্যান্টি হয়ে থাকে তাহলে আর1 মাইগ্রেট করবে। ধরে নিচ্ছি আর1-এর সাইজটা আরের থেকে বড়, এবং আর1কে সেই জন্য একটা বড় লাল রঙের বল দিয়ে দেখানো হয়েছে, আর ছোটো নীল রঙের বল দিয়ে আরকে দেখানো হয়েছে। এবং এইখানে এই যে পেছনের দিকে যে এই ওইচটা আছে আর এই যে কার্বক্সিলেটটা যেটা লিভিং গ্রুপ, তার কার্বনিলের সাথে এর একটা হাইড্রোজেন বন্ডিং হবে, তার ফলে এই পার্টিকুলার কনফরমেশনে OCOR এটা এই দিকেই থাকবে। যেটা দেখার সেটা হচ্ছে যদি আর মাইগ্রেট করতে হয় তাহলে আর1-এর সাথে এই জিনিসটার স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে ভালো রকম, আর যদি আর1-কে মাইগ্রেট করতে হয় তাহলে আরের সাথে হচ্ছে, কিন্তু আরের সাইজ যেহেতু কম তাহলে এখানে লেস সিভিয়ার স্টেরিক ক্রাউডিং আছে। মনে রাখার বিষয় হচ্ছে অক্সিজেনের ওপরে কিন্তু একটাই লিগ্যান্ড আছে, সেটা হচ্ছে OCOAR, বাকি যে দুটো আছে সেটা হচ্ছে লোন পেয়ার। তার মানে আর যদি এখানে থাকে তাহলে এখানেও স্টেরিক ক্রাউডিং কম, আর1 যদি থাকে তাহলেও বিরাট কিছু স্টেরিক ক্রাউডিং হচ্ছে না, কিন্তু আর1 যদি কার্বক্সিলেটের সঙ্গে গস হয়ে যায় তাহলে সিভিয়ার স্টেরিক ক্রাউডিং হবে, এবং তার ফলে এই কনফরমেশনটার কনসেন্ট্রেশনটা কম থাকবে, পপুলেশনটা কম থাকবে, অর্থাৎ আর অ্যান্টি হয়ে থাকার পপুলেশন কম, আর এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড কম হবে। এবং আর1 মানে এটা টার্শিয়ারি বিউটাইল যদি হয় তাহলে স্টেরিক ক্রাউডিংটা ওখানে সব থেকে বেশি, তার ফলে আরটা ফিনাইল এবং আর1টা টার্শিয়ারি বিউটাইল, এইটা ধরে আমরা যদি এগোই তাহলে টার্শিয়ারি বিউটাইল অলমোস্ট অলওয়েজ সেই কনফর্মারটাই থাকবে যে কনফর্মারে টার্শিয়ারি বিউটাইল অ্যান্টি হয়ে বসে আছে কার্বক্সিলেটের, আর ফিনাইল গস হয়ে আছে, তার ফলে ফিনাইলের মাইগ্রেশন করার সুযোগ কম এবং টার্শিয়ারি বিউটাইলই মাইগ্রেট করবে, যার জন্য আমরা এখানে এরকম একটা অদ্ভুত রেজাল্ট দেখতে পাচ্ছি, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না। আচ্ছা, এইবার আসি যে ডিফারেন্ট পারাসিড ইউজ করা হয়ে থাকে। ডিফারেন্ট পারাসিড মানে কখনো তুমি পারবেনজয়িক অ্যাসিড ইউজ করতে পারো। আমরা দেখো এখানে ফিনাইল আর মিথাইল নিয়েছি, তাহলে মোস্টলি আমাদের ফিনাইল এস্টার হবে, ফিনাইল মাইগ্রেট করেছে, খুব সামান্য পরিমাণে এইটুকু আমরা পেতে পারি। এবং এখানে যে অ্যাসিডটা তৈরি হবে খেয়াল করে দেখো, এই মেকানিজম অনুযায়ী তোমার কার্বক্সিলিক অ্যাসিডটা, যে অ্যাসিডের পার অ্যাসিড ইউজ করেছো সেটাই তোমার বাই প্রোডাক্ট, তাহলে এখানে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হবে। কার্বক্সিলিক অ্যাসিডের পিকে হচ্ছে 4.2, তো এটা না ইউজ করে যদি আমরা ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতাম, ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিড ইউজ করতাম, তাহলে আমার প্রোডাক্ট হতো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বাই প্রোডাক্টটা হতো হচ্ছে TFA, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, তার পিকে ভ্যালু হচ্ছে 0.52, হুইচ ইজ এ মাচ স্ট্রঙ্গার অ্যাসিড। এবং এখানে এটা লক্ষণীয় বিষয় যে ফিনাইল আছে, টার্শিয়ারি বিউটাইল আছে, তাহলে মাইনর কম্পাউন্ডটা হচ্ছে ফিনাইলের মাইগ্রেশনের ফলে, মেজর কম্পাউন্ডটা হচ্ছে টার্শিয়ারি বিউটাইলের মাইগ্রেশনের ফলে। ফিনাইল আর সাইক্লোহেক্সাইল থাকলে সাইক্লোহেক্সাইল বেটার মাইগ্রেট করছে, ফিনাইল কম মাইগ্রেট করছে, কিন্তু তবুও একেবারে ইনসিগনিফিক্যান্ট নয়। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা যেহেতু ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিড ইউজ করেছি, যেটাকে TAA বলা হয়, সেখানে আমাদের ফাইনাল প্রোডাক্টে আমরা TFA পাবো, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড পাবো। তো ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড অনেক স্ট্রঙ্গার অ্যাসিড compared to benzoic acid, which also means যে trifluoroacetate is actually much more stable than benzoate, which makes sense because of the electron withdrawing group of the CF3, which means that this is a weaker base compared to this one, and that also means that this is a better leaving group than this one. এবার যেহেতু রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে 1,2 shift and concomitant loss of the carboxylate, তো কার্বক্সিলেটে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রাখো তাহলে তো খুব ভালো হয়, তাহলে জিনিসটা ফ্যান্টাস্টিক হবে কম্পেয়ার টু সিচুয়েশন যেখানে ওই ধরনের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, অর্থাৎ এই লিভিং গ্রুপ এবিলিটি যত ভালো হবে, অর্থাৎ এটা যত উইকার বেস হবে তত রিয়াকশান ফাস্টার হবে। তো অবভিয়াসলি সেই জন্য তুমি যদি ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিড ইউজ করো তাহলে তোমার লিভিং গ্রুপ হচ্ছে ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিড বেসড লিভিং গ্রুপ, বেঞ্জোয়েট নয়, তো বেটার, সেই জন্য বেটার। বাট এখানে একটা অন্য গল্পও আছে, সেটা হচ্ছে যেহেতু তোমার মিডিয়ামে যে অ্যাসিডটাকে রিলিজ করছে সেটা অস্বাভাবিক স্ট্রং, আর প্রোডাক্টে একটা এস্টার আছে, আর তার সঙ্গে তোমার এই কার্বক্সিলিক অ্যাসিড বেরিয়েছে, এটা যদি খুব স্ট্রং হয় না,
তাহলে এখানে ট্রান্স এস্টারিফিকেশান হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যাসিড পার্টটা এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। এখানে তোমার প্রোডাক্ট তুমি এইটা থেকে পেয়েছিলে, মেন প্রোডাক্ট পেয়েছিলে এইটা, তার মানে এটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিডের এস্টার ছিল, কিন্তু ইন প্রেজেন্স অফ সাচ এ স্ট্রং অ্যাসিড ট্রাইফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিড, it may undergo trans-esterification reaction and give you, in fact, the carboxylic tertiary butyl ester of trifluoroacetic acid. If that happens, then you are basically, in big trouble. কারণ তুমি বানাতে চেয়েছিলে এইটা, এটা তো তুমি বানাতে চাওনি, কিন্তু হয়ে গেছে। সো এটাকে কী করে আটকাবো? লিভিং গ্রুপ এবিলিটি ভালো করার জন্য আমার এই জায়গাতে CF3 থাকলে বেটার, কিন্তু CF3 থাকলে অটোমেটিক্যালি যে লিভিং গ্রুপটা বেরোচ্ছে সেটা উইকার বেস, তার মানে যে অ্যাসিডটা তৈরি হবে সেটা স্ট্রঙ্গার অ্যাসিড, সেটা ট্রান্স এস্টারিফিকেশন করে দিচ্ছে। তাহলে মিডিয়ামের পিএইচ যাতে খুব নেমে না যায়, সেই জন্য আমাদেরকে একটা বাইরে থেকে সল্ট দিতে হবে, এমন সল্ট দিতে হবে যার প্রেজেন্সে পিএইচটা খুব বেশি নামবে না। কারণ ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট ইজ এ সল্ট অফ স্ট্রং বেস NaOH অ্যান্ড উইক অ্যাসিড ফসফরিক অ্যাসিড। তার ফলে ওর মোস্টলি একটা অ্যাসিডকে কনজিউম করার ক্ষমতা আছে, অ্যান্ড দেয়ারফোর CF3CO2 যখনই বেরোবে এই ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেটটা ওর সাথে রিয়াকশান করবে। ওকে, এই যে মেকানিজমটা বলা হলো, এর প্রুফ কী আছে? আইসোটোপিক লেভেলিং স্টাডি করেছে, সেখানে প্রথমে একটা বেঞ্জোফেনন নিয়েছিল যার এই অক্সিজেনটা লেভেলড। ইউ মাইট ওয়ান্ট টু থিঙ্ক যেটা কী করে বানাতে পারা যায়। আর তারপরে একটা পার অ্যাসিড নিয়েছে, সেখানে এই লাল অক্সিজেনটা আমি লাল দিয়ে এঁকেছি, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা তোমার মেন কালপ্রিট অক্সিজেন যেটার উপরে যেটা ইনসারশন হবে আর কি। তো নিয়েছি সেটাকে নিয়ে তারপরে তো রিয়াকশান হয়েছে, এখানে দুটোই সিমিলার, তাহলে কোনো অসুবিধে নেই, তাহলে এখানে ফিনাইল বেঞ্জোয়েট তৈরি হয়েছে। বাট আমার মেকানিজম অনুযায়ী এই অক্সিজেন যেটা, এই অক্সিজেনটা প্রিজার্ভ হওয়ার কথা, এই অক্সিজেনটা তাহলে এখানে প্রিজার্ভ হয়েছে। এবং এই বস্তুটাকে যদি কেউ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করে এবং তারপরে ওয়ার্কআপ করে, তাহলে এখান থেকে PH CH2OH এবং এখান থেকে PHOH ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহল পাওয়া উচিত। আমার কাছে যদি এইটা থাকে, যদি আমার মেকানিজম যা বলেছি সেটা যদি ঠিক হয়, তাহলে এইটা পাবো, এবং এটা যদি পাই তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করলে ফেনলের অক্সিজেনে কোনো লেভেল পাওয়া যাবে না, কিন্তু বেঞ্জাইল অ্যালকোহলটা লেভেলড হবে, এবং ঠিক তাই হয়, দেখা যায় যে হ্যাঁ ঠিক তাই হচ্ছে। অতএব ঠিকই আছে, যা বলছি সেটা ঠিকই আছে। আচ্ছা, ইন্ট্রামলিকুলার মাইগ্রেশনের গল্প দেওয়া হয়েছে, তাহলে there should be retention of configuration for chiral migrating group, and it has been consistently so. Whether more substituted, তাহলে এখানে insertion হবে retention of configuration. This one is more substituted compared to this one, তাহলে এখানে insertion হবে retention of configuration. This one is more substituted, এইটার তুলনায় এখানে insertion হবে retention. This one is more substituted, এটার তুলনায় এখানে insertion হবে retention. This one is less substituted, this one is more substituted, তাহলে এখানে insertion হবে রিটেনশন। লুক হিয়ার, এখানে একটা কার্বনিল আর একটা আছে, এস্টারও আছে, তো তুমি বলতে পারো এখানে কিটোও আছে, এখানে এস্টারও আছে, সো ইটস বেসিক্যালি ইথাইল অ্যাসিটোঅ্যাসিডের ডেরিভেটিভ। এই যে নিউক্লিওফিলিক অ্যাটাকটা দেখিয়েছিলেন মেকানিজমে, কার্বনিল কিটো কার্বনিলে হচ্ছে, তাহলে এস্টার এখানে হচ্ছে না। এস্টার লেস ইলেকট্রোফিলিক না, বিকজ অফ দি প্লাস আর এফেক্ট অফ দি OET গ্রুপ, তাহলে এখানে ইলেকট্রোফিলিসিটি অনেক বেশি, সো ন্যাচারালি পার অ্যাসিড ওখানে রিয়াক্ট করবে। MCPBA মানে মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড, হুইচ ইউ নো অলরেডি ফ্রম ইউর স্টাডিজ ইন দ্য প্রিলিজাহেভ ইপক্সিডেশন রিয়াকশন। অল দ্য টাইম এখানে মোর সাবস্টিটিউটেড কার্বনগুলোতে ইনসারশন হচ্ছে। বিকজ ইট ইজ এ মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট অক্সিজেন, ইউ এক্সপেক্ট যে যদি স্টেরিক বাল্কটা অত ম্যাটার না করে, তাহলে যেটা মোর ইলেকট্রন রিলিজিং সেটা মাইগ্রেট করবে। তো একটা বেঞ্জোফেনন ডেরিভেটিভ নিয়েছে যার একটা রিংয়ের প্যারা পজিশনে NO2 বসানো আছে, লাল রিং ব্লু রিং, ব্লু রিং ইলেকট্রন রিচ, রেড রিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট। যেহেতু ফাংশনালাইজেশনটা অনেক রিমোট পজিশনে হয়েছে, রিয়াকশান সেন্টারের কাছে স্টেরিক ক্রাউডিং মোস্টলি দুটো রিংয়ের সেম। তো এখানে কে মাইগ্রেট করেছে? দেখো, অক্সিজেন বসেছে এইখানটায়, তার মানে এইটা মাইগ্রেট করেছে, ব্লু রিংটা মাইগ্রেট করেছে, সেটাই হওয়ার কথা। রেড রিং ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, প্যারানাইট্রোফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড ফিনাইলের থেকে কম হবে, তো অবভিয়াসলি উই এক্সপেক্ট দিস কাইন্ড অফ সিচুয়েশন। ওকে, এবার আসছে বেঞ্জালডিহাইডের গল্প, অ্যালডিহাইডের গল্পটা। অ্যালডিহাইডের ক্ষেত্রে ব্যাপারটা কী? অ্যালডিহাইডের ক্ষেত্রে হাইড্রোজেন মাইগ্রেট করে, কিন্তু কেন? তো দেখা যাক। হাইড্রোজেনকে অ্যান্টি করে আমরা এরকম এঁকেছি, আর একবার ফিনাইলকে অ্যান্টি করে এঁকেছি, কারণ আমরা বেঞ্জালডিহাইড নিয়ে শুরু করেছিলাম।
যদি ফিনাইল মাইগ্রেট করে তো তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো, দ্যাটস বেসিক্যালি আ প্রোটোনেটেড ফর্ম অফ দি ফর্মিক অ্যাসিডস এস্টার উইথ ফেনল, রাইট? And here if hydrogen migrates, then it's basically protonated benzoic acid. If you draw the resonance canonicals, then you will find that the plus charge can be stabilized by phenyl if hydrogen has migrated. But if you have allowed phenyl to migrate, then basically it is the hydrogen which is there to trying to stabilize the plus charge. Obviously it cannot stabilize the plus charge as much, অ্যান্ড এখানে এই অক্সিজেনটা অবভিয়াসলি এদিকেও ডোনেট করার চেষ্টা করবে, বাট ফিনাইল তার দিকে ইলেকট্রন টানবে, বিকজ আমরা জানি যে অক্সিজেনের প্লাসের এফেক্ট ফিনাইলের দিকেও যেতে পারে। সো ইটস আ ক্রস কনজুগেটেড সিস্টেম, নাথিং অফ দ্যাট সর্ট ইজ হিয়ার। এখানে ফিনাইলও স্টেবিলাইজ করছে, দুটো ওইচও স্টেবিলাইজ করছে। সো অবভিয়াসলি দিস সিচুয়েশন ইজ বেটার অ্যান্ড দ্যাট ইজ আ ফাস্টার রিয়াকশন, হাইড্রোজেনের মাইগ্রেশন ফাস্টার। দ্যাটস বিকজ যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ট্রানজিশন স্টেটটা আছে সেখানে ফিনাইলের মাইগ্রেশন করলে বেটার, কারণ ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেটার। বাট অ্যাট দ্য সেম টাইম তোমার প্রোডাক্টের যে প্রোটোনেটেড এস্টার প্রোডাক্ট যেটা, তার যে স্টেবিলিটি সেটা আবার হাইড্রোজেন মাইগ্রেট করলে বেটার। তাহলে এইখানে সেকেন্ড ফ্যাক্টরটা জিতে যাচ্ছে এবং হাইড্রোজেনই মাইগ্রেট করছে। এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি, পিনাকলেনেও দেখেছি যে হাইড্রোজেনের অ্যানোমেলাস মাইগ্রেটরি অ্যাপটিটিউড, নট বিকজ হাইড্রোজেন ইজ ইন্ট্রিনসিক্যালি বেটার মাইগ্রেটার দেন আদার্স, বাট বিকজ হাইড্রোজেনকে ফেলে রেখে কেউ যদি মাইগ্রেট করে যায় এবং তার ফলে তার মাইগ্রেশনের ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, হাইড্রোজেন তাকে অত স্টেবিলাইজ করতে পারে না। র্যাদার হাইড্রোজেন যদি মাইগ্রেট করে যায় এবং তার ফলে যে কার্বোক্যাটায়নকে ফেলে রেখে যায়, তাহলে আর গ্রুপ তাকে স্টেবিলাইজ করতে পারে। এই জন্য আরের থেকে হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড, এমনকি ফিনাইলের থেকে অনেক সময় হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেটার আসে। হাউএভার, যদি তুমি ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউডটাকে আরও ইমপ্রুভ করে দাও, ধরো তুমি প্যারা পজিশনে একটা জেড গ্রুপ রাখলে, যেখানে জেডটা হচ্ছে ওএমই, তো প্যারামিথক্সিফিনাইল ইজ আ মাচ বেটার মাইগ্রেটার দ্যান ফিনাইল বিকজ অফ দি প্লাস আর এফেক্ট অফ দি মিথক্সি। তো আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করেছি, একটা করেছি জেড ইজিক্যাল টু এইচ অর্থাৎ বেঞ্জাল ডিহাইড, আরেকটা হচ্ছে 4-মিথক্সি বেঞ্জাল ডিহাইড, যখন জেড ইজিক্যাল টু ওএমই। দুটো প্রোডাক্ট হওয়ার কথা, এটা অবভিয়াসলি হাইড্রোজেনের মাইগ্রেশনের ফলে। আর যদি অ্যারাইল মাইগ্রেট করে তাহলে অক্সিজেন এখানে ইনসারশন হবে, বেসিক্যালি ফর্মেট এস্টার হবে। সেটাকে যদি হাইড্রোলিসিস করো, হাইড্রোলিসিসের ফলে আমরা এই ফেনলটা পাবো। তার মানে এই ফেনলটার কনসেন্ট্রেশন মাপা মানেই বেসিক্যালি এইটার কনসেন্ট্রেশন মাপা। তো যখন জেড ইজিক্যাল টু এইচ, তখন অ্যারাইল মাইগ্রেশন হয়ই না, এই ফেনল আমরা পাই না, তার মানে বেসিক্যালি এটা হয়ই না। 90% অফ দ্য কম্পাউন্ড ইজ দিস, 90% ইল্ড। যখন ওএমই, তখন হাইড্রোজেনের মাইগ্রেশন ইজ অনলি 19% অ্যান্ড 73% অফ দ্য ইল্ড ইজ অ্যাকচুয়ালি the phenol which must have come from the format ester, which must have come from the migration of the aryl group. So electron deficient transition state is getting stabilized so much that product esteরের stability আর তখন ম্যাটার করছে না। আরেকটা জিনিস বেয়ার ভিলেজের খুব ইন্টারেস্টিং আছে, সেটা হলো যে বেঞ্জাল ডিহাইডের বোতল যদি রেখে দেওয়া হয়, তাহলে তার মুখের মধ্যে, তার যে নেক অফ দ্য বটলে অনেক সময় আমরা সাদা সাদা গুঁড়ো দেখতে পাই। এই গুঁড়োটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিডের। তো লোকে বলে যে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়েছে বেঞ্জাল ডিহাইডের এরিয়াল অক্সিডেশনের মাধ্যমে। সেই এরিয়াল অক্সিডেশনটা ইজ নাথিং বাট বায়ার ভিলেজার অক্সিডেশন। কীভাবে হচ্ছে, সে যে বেঞ্জাল ডিহাইডের সঙ্গে এরিয়াল অক্সিজেন যখন রিয়াক্ট করে, এরিয়াল অক্সিজেন আমরা জানি যে তার গ্রাউন্ড স্টেটটা হচ্ছে ট্রিপলেট, অর্থাৎ দুটো আনপেয়ার্ড র্যাডিক্যাল আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে ইটস এ বাই র্যাডিক্যাল. So it takes away the aldehydic hydrogen and generates this acyl radical. This acyl radical combines with another molecule of oxygen to give you this peroxo kind of radical, which again abstracts aldehyde hydrogen from another benzaldehyde molecule to give you the par-benzoic acid and regenerates the acyl radical, which goes on to do the same reaction over and over and over again. So এরকম করে করে চলতে থাকে। But the key point is you have now managed to generate পারবেনজোইক অ্যাসিড। নাও পারবেনজোইক অ্যাসিড তো তৈরি হয়ে গেছে তোমার এরিয়াল অক্সিডেশনের মাধ্যমে, ইউ হ্যাভ বেঞ্জালডিহাইড। তো তাহলে রিয়াকশান হবে, রিয়াকশান হলে এই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হবে। টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট আমরা জানি বেঞ্জালডিহাইডের উপরে যদি পার অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তো হাইড্রোজেন মাইগ্রেট করবে, এবং হাইড্রোজেন যদি মাইগ্রেট করে এইখান থেকেও তুমি বেঞ্জোইক অ্যাসিড পাবে, আর এও অক্সিডাইজড হয়ে বেঞ্জোইক অ্যাসিডই দেবে। তো এই বেঞ্জোইক অ্যাসিডটারই সাদা সাদা গুঁড়ো তুমি ওর সামনে তুমি দেখতে পাবে। সো দ্যাটস হাউ this reaction proceeds. Okay, 1,2-dicarbonyl. Let's check যে ওদের ক্ষেত্রে কী হচ্ছে ব্যাপারটা। 1,2-dicarbonyl ক্ষেত্রে আমরা পসিবলি দুটো প্রোডাক্ট পেতে পারি। একটা হচ্ছে এই জায়গাতে যদি ইনসারশন হয়,
তাহলে আমরা মিক্সড অ্যানহাইড্রাইড পাবো, আর তা না হলে এইখানটায় যদি ইনসারশন হয় তাহলে আমরা এটা পাবো, বা এইখানটায় যদি ইনসারশন হয় তাহলে আমরা এটা পাবো, হুইচ মিনস এস্টার কাইন্ড অফ থিং। বাট উই ডোন্ট গেট দি এস্টার, বা যদি পাইও সেটা খুব সামান্য পরিমাণে, উই গেট মোস্টলি দি মিক্সড অ্যানহাইড্রাইড। তো কী করে হচ্ছে? তো অবভিয়াসলি ইট ইজ দি অ্যাসাইল গ্রুপ দ্যাট মাইগ্রেটস আফটার ফর্মেশন অফ দি টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট। এইখানে আমরা ধরে নিচ্ছি ও এইখানটাতে অ্যাটাক করেছে, এই 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 কার্বনিলটাতে অ্যাটাক করেছে। যদি এটার ইলেকট্রোফিলিসিটি বেশি হয় তো এখানেও অ্যাটাক করতে পারে। বাট দেন এগেন ওই এখানে R1CO মাইগ্রেট করছে, ওখানে RCO মাইগ্রেট করবে, দ্য আউটকাম উইল বি দ্য সেম। 1,2 shift of acyl group will give you this type of protonated compound. That's a mixed anhydride which is protonated. যদি না হতো, সাপোজ আমরা ওই অ্যাসাইল গ্রুপকে মাইগ্রেট করানোর বদলে এখানে যে আর গ্রুপটা আছে সেটাকে অ্যান্টি করে সেটাকে মাইগ্রেট করাতাম, তাহলে উই উড হ্যাভ গট আ প্রোটোনেটেড এস্টার। এর যদি রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকো না, তাহলে দেখবে যে এখান থেকে ইলেকট্রন তোলো, তাহলে এই জায়গাতে প্লাস চার্জ আছে, দিস প্লাস চার্জ ক্যান বি স্টেবিলাইজড বাই দিস অক্সিজেন and this OH group and obviously this R group. The acyl group is away from it. If the acyl has migrated, but if you have allowed the alkyl group or any aryl group, যদি এখানে এটা aryl থাকে, তো aryl group যদি মাইগ্রেট করিয়ে দাও, তাহলে যে আমরা যে প্রোটোনেটেড এস্টারটা পেয়েছি, এই প্রোটোনেটেড এস্টারে এখানে আমরা প্রোটোনেটেড মিক্সড অ্যানহাইড্রাইড পেয়েছিলাম, সেখানে প্লাস চার্জটা স্টেবিলাইজড হচ্ছিল, আর এখানে আমরা প্রোটোনেটেড এস্টার পাচ্ছি, যেখানে যদি তুমি এইখানে রেজোনেন্স স্ট্রাকচার আঁকো, ইউ ক্যান সি দ্যাট দিস অক্সিজেন ক্যান স্টেবিলাইজ, দ্যাট অক্সিজেন ক্যান স্টেবিলাইজ, বাট দিস ইজ এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সো দিস অ্যাকচুয়ালি ডিস্টেবিলাইজেস দিস প্লাস চার্জ। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই R1CO তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড আরের থেকে কম হতে পারে, বাট R1COকে যদি মাইগ্রেট করিয়ে দাও তাহলে যে কার্বোক্যাটায়নটা পড়ে থাকবে সেটা R দিয়ে স্টেবিলাইজড হবে, আর R1COকে মাইগ্রেট না করিয়ে যদি Rকে মাইগ্রেট করিয়ে দাও তাহলে যে কার্বোক্যাটায়নটা পড়ে থাকবে সেটা R1CO দিয়ে ডিস্টেবিলাইজড হবে। দ্যাট ইজ হোয়াই the product is not an ester but a mixed anhydride which arises out of a 1,2 shift of the acyl group, not because it is a extremely good migrator, but because it doesn't want to stay around when the carbocation is generated. It rather forces R to stay so that the carbocation can be stabilized. এই জিনিসটা তুমি এর আগেও দেখেছো ডাইএনন ফেনলে। এইটা আর এইটার মধ্যে অবভিয়াসলি এটা বেটার মাইগ্রেটার, তাহলে CO2 মাইগ্রেট করলো কেন? মাইগ্রেট করলো এই জন্য যে CO2 যদি মাইগ্রেট করে তাহলে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন পড়ে থাকবে স্টেবিলাইজড, আর যদি ফিনাইলকে মাইগ্রেট করাও তাহলে আলফা টু দ্য কার্বনিল কার্বোক্যাটায়ন তৈরি হবে। দ্যাটস ভেরি ভেরি ব্যাড। দ্য ট্রানজিশন স্টেট ইজ অলসো রিয়েলি ব্যাড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস রিয়াকশন ডাজ নট go in the way that you think that it should go. Okay, finally we have this little bit of aside, যে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে কী হবে। এখন পার অ্যাসিডের আবার দুরকম রিয়াকশান আমরা অলরেডি দেখেছি, একটা তো ব্যারভিলিজার দেখলাম, আর একটা আমরা দেখেছিলাম প্রিলিজাহেভ রিয়াকশান, ইপক্সিডেশন, এবং মোটামুটি কিটোন এবং অলিফিন পার অ্যাসিডে কম্প্যারেবল রিঅ্যাক্টিভিটি দেখায়। তার মানে তুমি যদি একটা সাবস্ট্রেট নাও যেখানে অলিফিনও আছে কার্বনিলও আছে, তাহলে সেখানে এস্টার ল্যাকটোনও হতে পারে, আবার পার অ্যাসিডও হতে পারে, এবং কন্ডিশান ভ্যারি করিয়ে হয়তো একটাকে একটু ডমিনেট করানো যায়, কিন্তু মিক্সচার হবেই। যেমন ধরো এখানে এই কম্পাউন্ড নিয়ে তুমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো, পার অ্যাসিডিক অ্যাসিড ক্লোরোফর্ম, সেখানে বেয়ারভিলিজার অক্সিডেশন হয়ে এইখানটায় ইনসারশন হবে, কারণ এই কার্বনের তুলনায় এই কার্বনের তুলনায় এই কার্বন লেস সাবস্টিটিউটেড, এই কার্বনটা মোর সাবস্টিটিউটেড, তাহলে এখানে ইনসারশন হবে। So obviously you get the corresponding lactone, and with retention of configuration for sure if you have taken enantiomer pure variety or even the racemic variety. আর তুমি যদি কন্ডিশনটা চেঞ্জ করে এখানে 50% H2O2 in base medium করো, then it is the double bond which is getting epoxidized, but look at the yields, not very good at all. That's because there are several side products. এর ক্ষেত্রে প্রবাবলি এই জিনিসটা হচ্ছে, আবার এর ক্ষেত্রে প্রবাবলি এটাও খানিকটা হচ্ছে। সো কন্ডিশনগুলোকে টেম্পার করা যায়, কিন্তু ইটস নট আ ভেরি গুড টেকনিক। তারপর এরকম এক্সাম্পলও কিছু কিছু আছে যেখানে আমরা বায়োব্রিজের অক্সিডেশনের প্রোডাক্ট হিসেবে দেখছি, বাট ফর শিওর এখানেও এই কার্বন কার্বন ডাবল বন্ডে কিছু ইপক্সিডেশন ইত্যাদি হয়তো হয়েছে, এবং প্রতিটি ক্ষেত্রেই মোর সাবস্টিটিউটেড পজিশনে অক্সিজেনের ইনসারশন হয়েছে। এখন তাহলে এটা একটা প্রবলেম। এবং আমরা যদি কার্বন কার্বন ডাবল বন্ড নিই, যে কার্বন কার্বন ডাবল বন্ড কার্বনিলের সঙ্গে কনজুগেটেড,
তাহলে ইপক্সিডেশন করতে গেলে সেখানে একটা মেজর প্রবলেম হয়, তার কারণ ইপক্সাইড যে করার জন্য যে প্যারাসিড ইউজ করা হয় সেটা ইলেকট্রোফিলিক। অ্যাট দ্য সেম টাইম ওই যে কার্বন কার্বন ডাবল বন্ড সেটাও ইলেকট্রোফিলিক, বিকজ CC which is conjugated to C double bonded O, because of the minus I and minus R effect you have a plus charge here, which means that it is not a nucleophilic double bond but it is an electrophilic double bond. তো প্যারাসিড নিজে ইলেকট্রোফিলিক, ও নিজে ইলেকট্রোফিলিক, সেই জন্য রিয়াকশানটা ঠিকঠাক হয় না। তাহলে তার জন্য আমাকে এটা চেঞ্জ করতে হবে। এবং বায়োভিলিজারের প্রবলেম তো রয়েইছে, যে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল নিলাম, তার মধ্যে বায়োভিলিজার হয়ে যেতে পারে প্যারাসিড দিয়ে। তো আমরা যদি ধরো সাপোজ আমরা এখানটায় এটাকে চেঞ্জ করলাম, আমরা ইলেকট্রোফিলিক ইপক্সিডাইজার দেবো না, নিউক্লিওফিলিক ইপক্সিডাইজার দেবো, H2O2 অ্যালকালি। H2O2 অ্যালকালি দিলে এটা আমরা আগে দেখেছি হাইড্রোবোরেশন অক্সিডেশনের সময়, সেখানে হাইড্রোপারঅক্সাইড আয়ন তৈরি হয়। হাইড্রোপারঅক্সাইড আয়ন ইজ হাইলি নিউক্লিওফিলিক স্পিসিস বিকজ অফ দি আলফা এফেক্ট, and it's a relatively soft nucleophile, and that is why it attacks the beta carbon of a enone 1,4 conjugate addition হয়। কনজুগেট এডিশন হওয়ার পরে এইখানটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমরা আগেও দেখেছি, হয়তো আমরা খেয়াল করিনি। এই যে ব্লু অক্সিজেনটা না, এটা তখন প্রথমে নিউক্লিওফিলিক ছিল, তারপরে কিন্তু ও ইলেকট্রোফিলিক হয়ে গেছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, বিকজ অক্সিজেন অক্সিজেন বন্ড ইজ উইক, ও বেরোবে। এই যে যখন বেরোচ্ছে তখন কেউ মাইগ্রেট করার বদলে এই কার্বনিল, এটা বেসিক্যালি এই পার্টটা হচ্ছে একটা এনলেট, তার মানে কী হয়, ও নিজের আলফা কার্বন দিয়ে এখানটায় রিং ক্লোজ করে দেয়, অ্যান্ড ইউ গেট আ ইপক্সাইড। সো ফার্স্টে শুরু করেছিল ব্লু অক্সিজেনটা নিউক্লিওফাইল হিসেবে, তারপরে সে নিজের ক্যারেক্টার চেঞ্জ করে ইলেকট্রোফিলিক হয়ে গেল। ইফ ইউ লুক এট দি মেকানিজম ওয়ান্স এগেন ফর বায়োভিলিজার অক্সিডেশন, ইট ইজ বেসিক্যালি দ্য সেম। এই অক্সিজেনটা প্রথমে ওই ছিল, তারপর ও মাইনাস হলো, সো ইটস বেসিক্যালি নিউক্লিওফিলিক, অ্যান্ড দেন ইট চেঞ্জেস ইটস ক্যারেক্টার টু এগেন আ ইলেকট্রোফিলিক স্পিসিস। কিন্তু যেহেতু স্টার্টেই ইলেকট্রোফিলিক, তাই কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে ইপক্সিডেশনে ও সাকসেসফুল হয় না। হাউএভার আমাদের H2O2 NaOH দিয়ে কাজটা হয়ে যায়। দেয়ারফর আমরা যদি এই ধরনের কোনো একটা স্পিসিস নিই, যেখানটা H2O2 NaOH দিচ্ছি, তাহলে এখানে একটা অ্যালকিন আছে যেটা কার্বনিলের সঙ্গে কনজুগেটেড নয়, যেটা নিউক্লিওফিলিক অ্যালকিন। এইখানটায় যে অ্যালকিনটা আছে সেটা কার্বনিলের সাথে কনজুগেটেড, তার মানে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যালকিন। আমি যে ইপক্সিডাইজারটা দিয়েছি সেটা বেসিক্যালি নিউক্লিওফিলিক ইপক্সিডাইজার। তো তাহলে এই কার্বনিল এই ডাবল বন্ডে ইপক্সিডেশন হবে, এটা হবে না, রিজিও সিলেক্টিভ ইপক্সিডেশন। এই এননের উপরে তুমি যদি বায়োভিলিজার করো, ধরো H2O2 NaOH দিলে না দিয়ে তুমি এখানটায় প্যারাসিড দিলে, প্যারাসিড দিয়ে কাজ করলে তখন তো বায়োভিলিজারই হওয়ার কথা, কারণ কার্বন কার্বন ডাবল বন্ডে তো বায়োভিলিজার, কার্বন কার্বন ডাবল বন্ডে ইপক্সিডেশন তো হওয়ার কথা নয়, বিকজ ইট ইজ আ ইলেকট্রোফিলিক অলিফিন, and this one is also an electrophile, that's also an electrophilic species. So probably I will get বায়োভিলিজার মানে এদিকে একটা মোর সাবস্টিটিউটেড, এদিকে একটা লেস সাবস্টিটিউটেড, তো অক্সিজেন তো এইখানে ঢুকবে, অক্সিজেন ইনসারশন হয়েছে। হওয়ার পরে there is a beautiful transformation here. If you treat it with sodium hydroxide H2O, then this lactone is hydrolyzed, and this is basically BaC2, এখানে অ্যাটাক করলো, খুললো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, পুশ ব্যাক করলো, এটা ছেড়ে দিল, অ্যান্ড দেন this double bond takes up the proton from the reaction medium, because this is an enolate which is coming out, and this enolate will immediately abstract a proton from the reaction medium where there is water present as a proton source to give you the corresponding keto. So this is a 1,6 dicarbonyl target molecule which you have accessed from this alpha beta unsaturated carbonyl. This is a natural product named as pulizone. Therefore আমাদের টেক হোম লেসনটা হচ্ছে যে ইট ইজ রাদার ডিফিকাল্ট টু প্রেডিক্ট কোন রিয়াকশানটা ডমিনেট করবে এই ধরনের রিয়াকশানের ক্ষেত্রে। তবে এননের জন্য অ্যালকালাইন H2O2, ইপক্সিডেশনের জন্য বেস্ট বেট, আর প্যারাসিড যদি ইউজ করি তাহলে প্রবাবলি বায়োভিলিজার হবে, যদিও তার ইল্ডটা কম হতে পারে। সো বায়োভিলিজার অক্সিডেশন ইজ অ্যান এক্সট্রিমলি ইউজফুল প্রসেস ফর সিনথেসিস অফ এস্টার্স, ল্যাকটনস, অ্যান্ড দেন বাই হাইড্রোলাইজিং দোজ কম্পাউন্ডস অ্যাক্সেসিং সেভারাল আদার ফাংশনাল গ্রুপস, যেমন আমরা এইখানটাতে করলাম। And if you have any ester, then you can hydrolyze it to get the corresponding alcohol, starting from a cyclic ketone or a acyclic ketone. So this much for our Baeyer-Villiger oxidation. I thank you for your patience, and I will be seeing you in the next one.